মার্কিন নির্বাচনের বিতর্কে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের কাছে হারলেন মাইক পেন্স। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবারের মার্কিন নির্বাচনে খরচ হতে পারে $11 বিলিয়ন। মার্কিন F-35 যুদ্ধবিমান কিনতে যাচ্ছে কাতার। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হচ্ছে বাংলাদেশে। ধর্ষণের অভিযোগে গ্রেফতারে সেই 4 শিশুকে রাতের মধ্যেই অভিভাবকের কাছে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এবং বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অনুষ্ঠিত নেইমার। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি কামরুল হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। মার্কিন নির্বাচনে ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের কাছে রিপাবলিকান প্রার্থী মাইক পেন্স হেরে গেছেন। করোনা ভাইরাস মহামারী ইস্যুতে পেন্সকে ঘায়েল করেন কমলা হ্যারিস। স্বাস্থ্য ব্যবস্থা, জলবায়ু পরিবর্তন, বর্ণবাদ, বাণিজ্য যুদ্ধ, ডোনাল্ড ট্রাম্পের আয়কর, গর্ভপাত, বিচারপতি নিয়োগ ও আন্তর্জাতিক ইস্যুতে দুজনের মধ্যে বিতর্ক হয়। বিতর্কে কমলা হ্যারিস জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন 63% এবং মাইক পেন্স পেয়েছেন 41% ভোট। এবিসির জরিপেও কমলা জয়ী হয়েছেন। এই জরিপে কমলা হ্যারিস পেয়েছেন 51% ও মাইক পেন্স 41%। গত 29 সেপ্টেম্বরের প্রথম প্রেসিডেন্ট বিতর্কের ঠিক উল্টো চিত্র ছিল ভাইস প্রেসিডেন্ট বিতর্কে। প্রেসিডেন্ট বিতর্ক যতটা বিশৃঙ্খল ছিল ততটাই শান্ত ও সুশৃঙ্খল ছিল ভাইস প্রেসিডেন্ট বিতর্ক। ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ার পর বাড়তি সতর্কতার জন্য বুধবারে ভাইস প্রেসিডেন্ট পর্যায়ের বিতর্কে দুই প্রার্থীর মাঝে স্বচ্ছ প্লাস্টিকের দেয়াল তুলে দেওয়া হয়। 90 মিনিটের বিতর্কে রিপাবলিকান প্রার্থী মাইক পেন্সকে যেমন আত্মবিশ্বাসী দেখা গেছে, তেমনি ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ছিলেন সপ্রতিভ। তারা দুজনেই বিতর্কের বড় একটা অংশ জুড়ে ট্রাম্প ও বাইডেনকে নিয়ে কথা বলেছেন। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবারের মার্কিন নির্বাচনে খরচ হতে পারে $11 বিলিয়ন। যুক্তরাষ্ট্রে নির্বাচনী ব্যয়ের সীমা নির্ধারিত না থাকায় প্রচারণায় ইচ্ছে মতো খরচ করতে পারেন প্রার্থীরা। এবারে মার্কিন নির্বাচনকে সবচেয়ে ব্যয়বহুল হিসেবে আখ্যা দিয়েছে নির্বাচনী প্রচারণার আর্থিক ওয়াচডগ। যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ স্বাধীন তদন্তকারী সংস্থা সেন্টার ফর রেসপন্সিভ পলিটিক্স CRP জানিয়েছে, এবারের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচনের খরচ ছাড়াতে পারে $10.8 বিলিয়ন, যা 2016 সালের নির্বাচনের চেয়ে 50 গুণ বেশি অর্থ খরচ হতে পারে। শুধুমাত্র ট্রাম্প বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার জন্যই খরচ হতে পারে $5.2 বিলিয়ন। বাকিটা খরচ হবে শত শত কংগ্রেস প্রার্থীদের প্রচারণায়। প্রেসিডেন্ট এবং কংগ্রেসের প্রার্থীরা দুই খাতেই সবচেয়ে বেশি ব্যয় করছে ডেমোক্রেট দল। মোট ব্যয় 54% ডেমোক্রেট দল ও 39% আসতে পারে রিপাবলিকান দলের থেকে। এরই মধ্যে এই নির্বাচনে খরচ হয়ে গেছে $7.2 বিলিয়ন। সামনে দুই প্রার্থীর খরচের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। 2016 সালের নির্বাচনে খরচ হয়েছিল মোট $7 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধবিমান ক্রয়ে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে কাতার। তবে এই চুক্তি কার্যকর করা হলে সৌদি আরব ও ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে। গত কয়েক সপ্তাহের মধ্যে লকহিড মার্কিন কোম্পানির জেট কিনতে পারস্য উপসাগরীয় দেশটি আবেদন করেছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, নীতিগতভাবে প্রস্তাবিত প্রতিরক্ষা সামগ্রী বিক্রি ও হস্তান্তরের ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানানোর আগে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য কিংবা নিশ্চিত করে না। আর ওয়াশিংটনে কাতারের দূতাবাস থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে ইরানকে প্রতিরোধ করতে কাতার সহ বিভিন্ন মিত্র দেশকে অস্ত্র সরবরাহ করে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সামরিক স্থাপনা কাতারে। সেখানে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 8000 সেনা ও বেসামরিক কর্মী রয়েছেন। আজারবাইজানের সাথে যুদ্ধে মারাত্মকভাবে বিপর্যস্ত হওয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার আর্মেনিয়ার গোয়েন্দা প্রধান আর্গিস্তি কিয়ারমিয়ানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমেন সার্কিসিয়ান তার ক্ষমতা বলে একটি ডিক্রির মাধ্যমে কিয়ারমিয়ানকে তার পদ হতে অব্যাহতি দেন। আর্মেনীয় প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ানের পরামর্শ অনুযায়ী কিয়ারমিয়ানকে তার পদ হতে অব্যাহতি দেওয়া হয়। ওই ডিক্রিতে তাকে ছাঁটাই করার কোনো কারণ জানানো হয়নি। এতে বলা হয়, কিয়ারমিয়ানকে গত জুনে এই পদে নিয়োগ দেওয়া হয়। 27 সেপ্টেম্বর হতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির কথা বলা হলেও কোনো পক্ষ কর্ণপাত করেনি। এখনো আর্মেনিয়া আজারবাইজানের বেসামরিক মানুষ ও সামরিক বাহিনীর উপর তার আক্রমণ অব্যাহত রেখেছে। 1992 সালে মিনস্ক গ্রুপ গঠিত হয় নারগানো কারাবাখ সমস্যার শান্তিপূর্ণ সমাধানে, কিন্তু এতে তেমন কোনো লাভ না হলেও উভয় পক্ষ 1994 সালে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।
সৌদি আরবের প্রাক্তন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ এবং যুবরাজ আহমেদ বিন আব্দুল আজিজের নিখোঁজ ও আটকের বিষয়ে তদন্ত শুরু করেছে একদল ব্রিটিশ এমপি এবং আন্তর্জাতিক আইনজীবী। দুই প্রিন্স নিখোঁজ হওয়ার পর 6 মাসেরও বেশি সময় ধরে তাদের অবস্থান এখনও অজানা। বিন নায়েফ এবং বিন আব্দুল আজিজ গত মার্চে আকস্মাত আটক এবং নিখোঁজ হওয়ার পর আইনি পরামর্শ, চিকিৎসা সেবা এবং তাদের পরিবারের সাথে যোগাযোগের সুযোগ থেকে তাদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে যুক্তরাজ্যের সংসদ সদস্যদের একটি সম্মিলিত তদন্ত কমিটি প্রিন্সদের সাথে দেখা করার অনুমতি দেওয়ার জন্য একটি আবেদন জমা দিয়েছেন সৌদি সরকারকে। তারা গেল বুধবার বিকেলে আটককৃতদের অবস্থা তদন্তের জন্য সৌদি দূতাবাসের সাথে একটি ফ্যাক্ট ফাইন্ডিং প্যানেল গঠনের বিষয়ে ভার্চুয়াল আলোচনার আয়োজন করে। তদন্তের একটি বিশদ বিবরণ সংস্থা একটি সংবাদ বিবৃতিতে জারি করা হয়। এবার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে আরেক আরব রাষ্ট্র জর্ডান। ইসরায়েলি বিমান চলাচলের জন্য সৌদি আরবের পর জর্ডান নিজ দেশের আকাশসীমা মুক্ত করে দিয়েছে। ইসরায়েল ও জর্ডানের সঙ্গে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উভয় দেশের বাণিজ্যিক বিমান উভয়ের আকাশপথ ব্যবহার করতে পারবে। এই চুক্তির ফলে আরব বিশ্বের আকাশপথ ব্যবহার করে ইসরায়েলি বিমান ইউরোপ ও উত্তর দক্ষিণ আমেরিকার দেশগুলোতে অতি স্বল্প সময়ে ভ্রমণ করতে পারবে। অর্থাৎ এখন থেকে আর এসব দেশে যেতে হলে ইসরায়েলি বিমানকে অনেক পথ ঘুরতে হবে না। উভয় দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিটি কয়েক বছরের জন্য করা হয়েছে। চুক্তির ফলে ইসরায়েলের জ্বালানি খরচ অনেক কমে যাবে, ফলে বিমান ভাড়াও অনেক কমানো হবে। ইসলাম ধর্ম নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের অবমাননাকর মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ফরাসি প্রেসিডেন্টের এমন মন্তব্যকে খোলাখুলি উস্কানি বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি ইসলাম চরমপন্থার বিরুদ্ধে ফ্রান্সের সেকুলার মূল্যবোধ রক্ষার উদ্দেশ্যে নতুন একটি পরিকল্পনা প্রকাশ করেন ইমানুয়েল ম্যাক্রন। ফ্রান্সের সেকুলারিজমকে রক্ষা করার এক পরিকল্পনা উন্মোচন করতে গিয়ে তিনি বলেন, ইসলাম এমন একটি ধর্ম যেটি বর্তমান বিশ্বের সব দেশে সংকটে রয়েছে। এটি কেবল আমরা আমাদের দেশে দেখছি এমনটি নয়। ফরাসি প্রেসিডেন্টের এমন মন্তব্যে দেশটির মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। এরদোগানের মতে এটা হলো সরাসরি উস্কানি দেয়া। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ইসলাম সংকটে বলে ম্যাক্রন যে শুধু ধর্মকে অশ্রদ্ধা করেছেন তা নয়, খোলাখুলি উস্কানিও দিয়েছেন। ম্যাক্রন এ কথা বলে তার ধৃষ্টতা দেখিয়েছেন। ইসলামের কাঠামো নিয়ে কথা বলা তিনি কে? মিয়ানমারের সরকার রাখাইন রাজ্যে প্রায় 1,30,000 রোহিঙ্গা মুসলিমকে বছরের পর বছর নোংরা ক্যাম্পে আটক করে রেখেছে বলে এক বিবৃতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি অনির্দিষ্ট সময়ের জন্য ঢালাওভাবে আটক করা রোহিঙ্গাদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। 2012 সালে বিভিন্ন জাতিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানো শুরু করার পর থেকে রোহিঙ্গা ও কামান মুসলিমদের উন্মুক্ত বন্দী শিবিরে আটক করে রাখা হয়েছে বলে উঠে এসেছে মানবাধিকার সংস্থার রিপোর্টে। 169 পৃষ্ঠার রিপোর্টের মধ্যে রাখাইন রাজ্যে 24টি ক্যাম্পের অমানবিক পরিস্থিতি তুলে ধরা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, রোহিঙ্গাদের জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্য সেবা, খাদ্য ও আশ্রয়ের অধিকারের পাশাপাশি তাদের মানবিক সহায়তা পাওয়ার অধিকারও ক্ষুণ্ণ হচ্ছে। ক্যাম্পে আটক থাকা রোহিঙ্গাদের মধ্যে পানিবাহিত রোগ, অপুষ্টির মাত্রা এবং শিশু ও প্রসূতি মৃত্যুর হার বেশি বলে উঠে এসেছে বিবৃতিতে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। Information technology, IT. IT is wow. It's stuff your parents haven't even thought of yet. IT is moving, it's mixing, sharing, and more. IT is solving problem, thinking, and processing. IT is making money, saving lives, changing the world. It's a living, it's a life. IT is in your pocket. It's at your fingertips. It's here, there, and everywhere. IT is on CSI, in business, in the lab, it's in the hospital, on the radio, in the movies. Welcome to Concord IT Development, Total IT Solution. Our services, web development, dynamic web solution, application development, domain registration, web hosting, network solution. We are available on 37-47 73rd Street, Newark, USA. Concord IT Development, Total IT Solution.
ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা। কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017। ফোন 718-893020। ইমেল friendsdevelopment@optimum.net। দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা LAC পেরিয়ে চীনা বাহিনীর অনুপ্রবেশের নথি ফের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। লাদাখে চীনের একতরফা আগ্রাসন উল্লেখ রয়েছে এমন মাসিক প্রতিবেদন ওয়েবসাইট থেকে আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। এবার 2017 সাল থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত প্রকাশিত সব মাসিক প্রতিবেদনও সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি সূত্র ডয়চে ভেলকে জানিয়েছে, সামরিক সময়ের জন্যই সব নথি তুলে নেওয়া হয়েছে। নথিগুলোকে পরিবর্ধন করে ফের সাইটে আপলোড করা হবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, চীনের সেনারা অবস্থান পরিবর্তন করে ভারতের দিকে এগিয়েছে। তবে রাজনাথ একই সঙ্গে বলেছেন, চীনের সেনা LAC পার করেনি। তার এমন মন্তব্য ঘিরেই বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের একটি নথি চিহ্নিত করে প্রশ্ন করেছিলেন, প্রধানমন্ত্রী কি মিথ্যা বলছেন? ভারতের ক্ষমতাসীন বিজেপির নবান্ন চলো কর্মসূচিকে ঘিরে কলকাতায় দিনভর উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে কলকাতার একাংশ কার্যত রণক্ষেত্রে রূপ নেয়। মুহুর্মুহু টিয়ার সেলের পাশাপাশি বিজেপি নেতাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এদিন দুপুর 12টায় রাজ্য বিজেপি সদর দপ্তর থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল। তাতে যোগ দিতে সকাল থেকে উত্তর কলকাতা এবং আশেপাশের জেলা থেকে দলের সমর্থকরা এসে ভিড় করেন। বিজেপির দপ্তর সংলগ্ন 600 থেকে 700 মিটার এলাকা বিজেপি সমর্থকদের দখলে চলে গিয়েছিল। বিজেপির মিছিলে পুলিশের জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ায় আহত হয়েছেন কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, বিজেপির যুব মোর্চার সহসভাপতি তাপস ঘোষ, সায়নন্তন বসু প্রমুখ। এমনকি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপরও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। দর্শক এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। ধর্ষণ সহ নারী নির্যাতন সংশ্লিষ্ট মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে জেলায় জেলায় গঠন করা হয়েছে পৃথক নারী ও শিশু ট্রাইব্যুনাল। তবে সেখানে ধর্ষণ মামলার বিচারে বছরের পর বছর লেগে যায়। অথচ পরিসংখ্যান বলছে 2018 সালের তুলনায় গত বছরই ধর্ষণ সংক্রান্ত মামলা দ্বিগুণ হয়েছে। এবছর করোনা ভাইরাস মহামারীতে জনজীবন থমকে গেলেও ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা কমেনি। বরং সিলেট MC কলেজ হোস্টেলে বর্বরোচিত সংঘবদ্ধ ধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জ সহ বিভিন্ন প্রান্তে একের পর এক নারী শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় আলোড়িত হয়েছে দেশ। ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনায় লাগাম টানতে দায়ীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডকেই যথোপযুক্ত মনে করছে সরকার। বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইন 2003 সংশোধন অনুযায়ী ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন। এবার ওই আইন সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সোমবার এই সংশোধনী মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারের পর যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো 4 শিশুকে রাতের মধ্যেই অভিভাবকের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরে বরিশালের শিশু আদালতের বিচারকও এই 4 শিশুর জামিন মঞ্জুর করেন। এর আগে এই 4 শিশুকে নিয়ে রাতে একটি টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়। পরে ওই রাতে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই শিশুদের জামিন নিষ্পত্তির আদেশ দেন। পাশাপাশি যশোরের জেলা প্রশাসককে ফুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্র হতে ওই শিশুদের রাতের মধ্যেই শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে তাদের অভিভাবকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়। এছাড়াও শিশুদের অভিভাবকের কাছে পৌঁছে দিয়ে শুক্রবার সকাল 10টার মধ্যে আদেশ বাস্তবায়নের বিষয়টি সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসারকে ফোনে অবহিত করতেও বাকেরগঞ্জের ওসির প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি প্রবাসীদের পিছু ছাড়ছে না ভোগান্তি। ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তে কিছুটা স্বস্তি ফিরলেও টিকিট নিয়ে দুর্ভোগ কাটছে না তাদের। সৌদি এয়ারলাইন্সের বিরুদ্ধে টিকিট নিয়ে নানা ধরনের কারসাজির অভিযোগ তুলেছেন অনেক প্রবাসী। রিটার্ন টিকিট কেটে আসেননি এমন অনেকের কাছে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ দামে টিকিট বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
রিটার্ন টিকিটের টাকা তুলে ফেলা হয়েছে এমন প্রবাসীদের কারো কারো কাছে নতুন টিকিট বাবদ চড়া দাম হাঁকা হচ্ছে। প্রবাসীরা জানিয়েছেন এয়ারলাইন্সটির অসাধু কর্মচারীরা এর সঙ্গে যুক্ত। কফিলের কাছে ভিসা আকামার মেয়াদ বাড়ানোর কথা বললেও তারা দাবি করেছেন বাড়তি টাকা। টিকিট পেয়েও শিডিউল অনুযায়ী সৌদি এয়ারলাইন্সের বিমান না আসায় অনেক যাত্রী বিপাকে পড়েছেন। 30 অক্টোবর পর্যন্ত কোনো প্রক্রিয়ায় ভিসার মেয়াদ বাড়ানো হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই, ফলে শঙ্কা কাটছে না অনেক প্রবাসীর। তেতুলিয়া ও কালাবাদর নদীর উপর দিয়ে বরিশাল ভোলা সড়কে দেশের দীর্ঘতম ভোলা সেতু নির্মাণে প্রকল্প গ্রহণে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। প্রায় 10 কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণ করতে আনুমানিক 12,916 কোটি টাকা ব্যয় হবে বলে জানা গেছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী দেশে না থাকায় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল এই তথ্য জানিয়েছেন। অতিরিক্ত সচিব বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি ভিত্তিতে তেতুলিয়া ও কালাবাদর নদীর উপর দিয়ে বরিশাল ভোলা সড়কে ভোলা সেতু নির্মাণের প্রকল্প গ্রহণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানীর শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলোর প্ল্যাটফর্ম ধর্ষণ বিরুদ্ধে বাংলাদেশ। বিকাল 3টায় শাহবাগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। ডাকসুর সাবেক সহসভাপতি নুরুল হক নুরের নেতৃত্বাধীন সংগঠন ছাত্র অধিকার পরিষদের নতুন প্ল্যাটফর্ম ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র জনতার মঞ্চ ও বিকাল 4টায় একই স্থানে ধর্ষণ বিরোধী সমাবেশের ডাক দিয়েছে। দুটি সংগঠনই সমাবেশ সফল করতে সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। ধর্ষণের বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভের চতুর্থ দিন বৃহস্পতিবার ও উত্তাল ছিল শাহবাগ মোড়। বেলা 11:30 থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে এই গণ অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করা হয়। ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ কয়েকটি বাম সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা এই গণ অবস্থানে অংশ নেন। এ সময় ছন্দে ছন্দে স্লোগান দিয়ে প্রতিবাদ বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা। দর্শক, এবার দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বরগুনায় নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম নৌকা জাদুঘর। বিলুপ্ত হওয়া 100 প্রকার নৌকা রাখা হবে এই জাদুঘরে। আজ সকাল 10টায় নৌকা জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরিশাল বিভাগীয় কমিশনার। আমাদের বরগুনা অফিস থেকে মোহাম্মদ আসাদুজ্জামানের পাঠানো তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। বরগুনা জেলা প্রশাসনের পরিকল্পনা ও বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে নৌকা জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নৌকার আদলে নকশা করা এই জাদুঘরের যার নাম হয়েছে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। এই জাদুঘরের স্থান পাবে দেশের বিভিন্ন অঞ্চলের বিলুপ্ত নৌকা এবং বর্তমানে প্রচলিত 100 নৌকা। বরিশাল বিভাগীয় কমিশনার ডক্টর অমিতাভ সরকার বলেন, দেশের ঐতিহ্যের অংশ নৌকা, গ্রাম বাংলার প্রতীক নৌকা। এই জাদুঘর শুধু নৌকা রাখা হবে না, এখানে নৌকা নিয়ে গবেষণা করা হবে। বঙ্গবন্ধু নৌকা জাদুঘর স্থাপনের উদ্যোগ বাংলাদেশের প্রথম এবং এটি অত্যন্ত ব্যতিক্রমধর্মী এবং চমৎকার একটি উদ্যোগ, যেটি আমাদের পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করবে। বরগুনার সর্বস্তরের মানুষকে নৌকা আমাদের স্বাধীনতার সাথে সম্পৃক্ত নৌকা, আমাদের গ্রাম বাংলার প্রতীক নৌকা। অর্থাৎ এই নৌকার জাদুঘর বাংলাদেশে কোথাও নেই। এখানে বিভিন্ন ধরনের যে নৌকাগুলো রয়েছে তার প্রদর্শনী হবে। শুধু তার প্রদর্শনী নয়, এগুলো নিয়ে গবেষণা হবে এবং আমাদের দেশের মানুষ জানতে পারবে যে এখানে কি হচ্ছে। এবং এটি আজকে হয়তো এর ছোটো আকার শুরু হলো, কিন্তু এটি একসময় এটি অত্যন্ত বড় আকারে। বরগুনার সর্বস্তর মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এটা একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় এক নারী গণধর্ষণের শিকার ও 4 শিশু ধর্ষণের শিকার হয়েছেন। প্রতিনিয়ত এই উপজেলায় একের পর এক ধর্ষণের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি ও কিশোর গ্যাং সদস্যদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে জরুরিভাবে আলোচনা সভা ও মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা। আমাদের সাভার প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমানের তথ্য ভিডিও চিত্রে প্রতিবেদন। শিশু 3টির বাবা মা পোশাক কারখানায় কাজে গেলে গত 6 অক্টোবর ওই 3 শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করেন বাড়িওয়ালা হেলাল উদ্দিন শেখ। পরে শিশু 3টি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তাদের বাবা মাকে খবর দিলে পুলিশ রাতেই 3 শিশু ধর্ষণকারী বাড়িওয়ালা হেলাল উদ্দিন শেখকে আটক করে। এদিকে আশুলিয়ার রুস্তমপুর এলাকায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারী ব্যক্তি সাইফুল ইসলাম, অনিক উজ্জ্বল, অন্তর সাহা ও রতনকে আটক করেছে।
এদিকে সাভারের নামা গেন্ডায় 12 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জিয়ারুল নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে পুলিশ ধর্ষণের শিকার 5 জনকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন পালিত হয়েছে সাভারে। এই উপলক্ষে আজ বিকালে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আমাদের সাভার প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমানের তথ্য ভিডিও চিত্র প্রতিবেদন। আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন খান। পরে জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। রাজশাহীর চারঘাটে সাজদার আলী নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ইউসুফপুর কলেজের পাশে আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ভ্যান চালক উপজেলার ইউসুফপুর সিপাইপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আমাদের রাজশাহী প্রতিনিধি অজয় ঘোষের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ সুমিত কুমার কুন্ডু জানান, বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে ভ্যান চালানোর উদ্দেশ্যে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। সারা রাত খোঁজাখুঁজি করে সকালে পথচারী নিহতর লাশ ব্যক্তির আমবাগান দেখতে পায়। থানায় খবরটি দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত সাজদার রহমানের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এই ব্যাপারে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করা হয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। ইমপ্রেস ট্রেডিং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য সুরক্ষায় বিশুদ্ধ ঔষধ ও প্রসাধনী সামগ্রী সরবরাহের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিশ্ববিখ্যাত ঔষধ ও প্রসাধনী কোম্পানির নিজস্ব পণ্য বাজারজাতকরণ, বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। একটি ভুল ঔষধ কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ, আবার একটি সঠিক ঔষধ ফিরিয়ে দিতে পারে একটি নতুন জীবন। উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত একদল কর্মী 24 ঘন্টার সেবা প্রদান করছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ঔষধটি আপনার হাতে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। যোগাযোগের ঠিকানা 299 ইস্ট 163 স্ট্রিট, সুইট B1, ব্রোঞ্জ, নিউ ইয়র্ক 10451। ফোন 718-639-6600। MN Trading Corp. We provide services such as government trade, airlines, Boeing, Airbus, etc. To contact with us, 544 Taylor Avenue, Suite 3A, Bronx, New York, USA 10473. Telephone 718-893-0002. Email mntradingcorp@gmail.com. দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন উচ্চতা ছুঁয়েছে। টানা রেকর্ডের পর রেকর্ড গড়ে চলা এই রিজার্ভ বৃহস্পতিবার $40 বিলিয়ন বা $4000 কোটি ছাড়িয়েছে। গেল বুধবার যা ছিল $3978 কোটি। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে যে বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের পাঠানো প্রচুর পরিমাণ রেমিটেন্স, রপ্তানি আয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ আসার ফলে বাংলাদেশের রিজার্ভ এখন $40 বিলিয়ন ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী সাইদুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। রাজধানীর যমুনা ফিউচার পার্ক শপিং মলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি ও র্যাবের যৌথ অভিযানে 24টি অবৈধ মোবাইল হ্যান্ডসেট জব্দ এবং 5টি প্রতিষ্ঠানকে মোট 9 লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাতে বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিটিআরসি এনফোর্সমেন্ট টিম ও র্যাবের উদ্যোগে অবৈধ মোবাইল হ্যান্ডসেট উদ্ধার অভিযানে এই জরিমানা করা হয়। বিটিআরসির উপপরিচালক এনফোর্সমেন্ট SM গোলাম সরোয়ার এবং র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি যৌথ দল এই অভিযানে অনুমোদনহীনভাবে আমদানিকৃত আইফোন, অপ্পো, শাওমি, ওয়ানপ্লাস স্মার্টফোন জব্দ করে। অভিযানে বিক্রেতা প্রতিষ্ঠান ফোন ভিলেজের 19টি হ্যান্ডসেট জব্দ ও 50,000 টাকা জরিমানা, আই পয়েন্টের 5টি হ্যান্ডসেট জব্দ ও 50,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া কেয়ার ওয়াই ইন্টারন্যাশনালকে 1 লাখ টাকা জরিমানা, মোবাইল হাউসকে 2 লাখ টাকা এবং কম্পোস্টার প্রাইভেট লিমিটেডকে 5 লাখ টাকা জরিমানা করা হয়। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ।
সরাসরি 2022 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে লাতিন আমেরিকার মাঠে ফিরছে ফুটবল। বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোর 6টা 10 ঘরের মাঠেই ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করবে মেসির আর্জেন্টিনা। 9 অক্টোবর ভোর 6টা 30 বলিভিয়াকে আতিথ্য দেবে ব্রাজিল, কিন্তু সেই ম্যাচেই নেইমার প্রায় অনিশ্চিত বলে জানা গেছে। ফের ইনজুরিতে পড়লেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। বলিভিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখেই টেরেসোপোলিসে অনুশীলন করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। অনুশীলনে পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করেন নেইমার, এরপর মাঠ ছাড়েন তিনি। ব্যথার কারণে অনুশীলন থেকে নেইমারকে উঠিয়ে নেওয়া হয়ে বলে নিশ্চিত করেছেন সেলকাওদের চিকিৎসক রদ্রিগো লাসমার। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে 69 রানের বিশাল ব্যবধানে হেরেছে প্রীতি জিন্তার কিংস 11 পাঞ্জাব। 202 রানের পাহাড় তাড়া করতে নেমে নিকোলাস পুরান ছাড়া হায়দ্রাবাদের বোলারদের সামনে পাঞ্জাবের আর কেউ দাঁড়াতে পারলেন না। 16.5 ওভারে 132 রান তুলতে গিয়ে অল আউট হয়ে যায় পাঞ্জাব। এই 132 রানের মধ্যে 77 রান একাই করেছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান নিকোলাস পুরান। 5টি বাউন্ডারি ও 7 ছক্কার মারে 37 বলে 77 রানের এক ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। আর বাকি সবাই ক্রিজে এসেছেন আর গেছেন। পুরানের পর দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক রাহুল ও সিমরান সিং। তারা দুজনই করেন 11 রান করে। মায়াঙ্ক আগারওয়াল 9 ও ম্যাক্সওয়েল 7 রান করে প্যাভিলিয়নে ফিরলে ম্যাচ হাতছাড়া হয়ে যায় পাঞ্জাবের। প্রীতি ম্যাচে জার্মানি বনাম তুরস্কের হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ ফুটবল বিশ্ব। 90 মিনিটের যুদ্ধে জিতল না কেউ, তবে অনেকের মতে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে রুখে দিল তুলনামূলক কম শক্তিশালী দল তুরস্ক। রাতে প্রীতি ম্যাচে 3-3 গোলে ড্র হয়েছে জার্মানি বনাম তুরস্কের ম্যাচটি। 6 গোলের ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হতে যাচ্ছিল। যোগ করার সময়ে হঠাৎ গোল করে বসেন জার্মানির জুলিয়ান ড্রাক্সলার, ফলে 1-0 স্কোর লাইনে বিরতিতে যায় দুদল। আর দ্বিতীয়ার্ধে নেমেই 49 মিনিটের মাথায় সেই গোল শোধ করেন তুরস্কের ওজান তুফান। 58 মিনিটে জার্মানির সমর্থকদের মুখে হাসি ফোটান জার্মানির মিডফিল্ডার ফ্লোরিয়ান নেউহাস। এটি ছিল নেউহাসের অভিষেক ম্যাচ। 2-1 স্কোর লাইনে বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জার্মানি। 68 মিনিটে এফে কারাকা জার্মানির জালে বল জড়িয়ে 2-2 সমতায় আনেন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। মার্কিন নির্বাচনের বিতর্কে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের কাছে হারলেন মাইক পেন্স। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবারের মার্কিন নির্বাচনে খরচ হতে পারে $11 বিলিয়ন। মার্কিন F-35 যুদ্ধবিমান কিনতে যাচ্ছে কাতার। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হচ্ছে বাংলাদেশে। ধর্ষণের অভিযোগে গ্রেফতারে সেই 4 শিশুকে রাতের মধ্যেই অভিভাবকের কাছে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এবং বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অনিশ্চিত নেইমার। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org, www.millenniumtvusa.com। প্রিয় দর্শক, আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।